সব আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে বললেন ডক্টর ইউনূস। জানাবো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে। জানাবো ওরা দেশটা গিলে খাইছে, কথা শুনে নাই, এখন দল চালাক। এবং সর্বশেষ জানাবো গণ অভ্যুত্থানে আহত নিহতের পরিবারকে সহায়তায় গঠিত হলো ফাউন্ডেশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে বললেন ডক্টর ইউনূস। দেশের সব আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সম্প্রতি বলপূর্বক গুম থেকে সব ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারী দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করছি। প্রধান উপদেষ্টা আরো বলেন, যেসব ভাই বোনেরা তাদের গত 16 বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস সমূহের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করছিলেন, তারা আমার আহ্বানে সাড়া দিয়ে ঘেরাও কর্মসূচি থেকে বিরত হয়েছেন বটে, তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি করেছেন। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা ভুলে যাব না। আমরা সব অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি, আপনার যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন। জাতি আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে বিরাট আঘাত আসবে বলে শঙ্কা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজার ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি যুদ্ধের হার বৃদ্ধি করে 9% উন্নীত করা হয়েছে। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে OMS খাদ্য বান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে। তিনি বলেন, মূল্যস্ফীতি মোকাবিলায় চলতি অর্থবছরে চাল ও গম আমদানির জন্য 5,800 কোটি টাকা, অভ্যন্তরীণ সংগ্রহের জন্য 8,900 কোটি টাকা এবং খাদ্য ভর্তুকি 3টি প্রোগ্রামের জন্য 7,360 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সভা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয় সমূহ চিহ্নিত করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, পরিচালন ও উন্নয়ন ব্যয় যৌক্তিক পরিমাণে হ্রাস করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষি পণ্য উৎপাদনের জন্য সার আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকৃত চাষিগণ যাদের কৃষি ঋণ পেয়ে থাকেন তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ওরা দেশটা গিলে খাইছে, কথা শুনে নাই, এখন দল চালাক। সেই 2008 সাল থেকে টানা 15.5 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। অবশেষে গত 7 জানুয়ারি নির্বাচনের ক্ষমতায় এলেও 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে দলটির। এরপর থেকে দেশে ও বাইরে আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সহ নেতারা। বাংলাদেশে গত 23শে জুন ঘটা করে দলের 75 বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। সরকার পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। দলের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও ভাঙচুরের মুখে পড়ে। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর নাম ফলক ভেঙে ফেলে ছাত্র জনতার কার্যালয় উল্লেখ করে নতুন নাম ফলক টানানো হয়। অবশ্য ছাত্র জনতার শীর্ষক নাম ফলকটি সরিয়ে আবারও আওয়ামী লীগের নামে ব্যানার লাগানো হলে সেটাও ছিঁড়ে ফেলা হয়। 75 বছর রাজনীতিতে থাকা দলের এমন করুণ পরিণতির জন্য মুষ্টিমেয় নেতাদের দুষছেন শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, এত বছর ক্ষমতায় থেকেও সংগঠনকে শক্তিশালী না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিলেন এই নেতারা। ক্ষমতা তাদের কাছে কুক্ষিগত থাকার মূল্যায়ন করা হয়নি ত্যাগী নেতাকর্মীদের। মুষ্টিমেয় নেতার কারণে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা। তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বলেন, ওরা দেশটা গিলে খাইছে, আমাদের কথা শুনে নাই, আমার সঙ্গে কারো যোগাযোগ নাই, এখন রাজনীতিতে নাই, দেখি না তারা কি করে, যারা আছে তারা দল চালাক। যাদের দিকে অভিযোগের তীর তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্যমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ কেউ পরে স্থলপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন, কেউ কেউ আকাশপথেও বিদেশ যেতে সক্ষম হয়েছেন, কেউ পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, বাকিরা এখনো দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন। এই অভ্যুত্থানের পরে তো অবশ্যই আগেও বেশ কঠিন সময় পার করতে হয়েছে আওয়ামী লীগকে। দুঃসময়ে কাউকে পাশে পায়নি না এবং এখনো পাচ্ছে না দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটি। এর জন্য মূলত দুর্নীতিবাজ আর দুর্বৃত্তপরায়ণ নেতাদের দুষছেন অনেক কেন্দ্রীয় নেতা। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন টানা ক্ষমতায় থাকা দলটি ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করেনি, বরং ব্যবসায়ীমুখী প্রবণতা দেখা গেছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে। প্রতিটি জাতীয় নির্বাচনের 60% বেশি সংসদ সদস্যের চেয়ার ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ। যেখানে টাকাওয়ালা সেখানে দেওয়া হয়েছে মনোনয়ন। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন বাণিজ্য হয়েছে। আবার এমপি কিংবা মন্ত্রীর আত্মীয়রাও ভাগিয়ে নিতেন উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যানের মনোনয়ন। সব জায়গায় আত্মীয়করণের প্রবণতা ছিল প্রবল। আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার বরাতে অনলাইন গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করে। দলটির এক নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় কমিটি ছিল, সেটি নামে মাত্র ছিল। কমিটিকে এক সাইডে রেখে সবকিছু নিয়ন্ত্রণ ছিল কয়েকজনের হাতে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তারাই আওয়ামী লীগকে পরিচালনা করেছে। অনেক বিষয়ে তারা জানতেন, কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানতেন না। এরা দলের হাইকমান্ডকে দেশের সঠিক পরিস্থিতি বা সঠিক তথ্য দিত না, যে কারণে আজকে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি। আওয়ামী লীগের এক যুগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার ছিল 81 সদস্য বিশিষ্ট, কিন্তু এখানে কয়েকজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। এমনও আছে যাদের দেশের মানুষ চেনে না। প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো দলে কেন অপরিচিত বা অরাজনৈতিক ব্যক্তিকে ভেড়াতে হবে? তারা কি দলের দুর্দিনে থাকবে? এখন দেখেন তারা কিন্তু নেই। আমরা দলে থাকলেও দলের মধুটা কিন্তু উনারাই খেয়েছেন। সরকার পরিচালনা থেকে শুরু করে সবকিছুতে তারা সামনের সারির লোক, প্রতিটি ক্ষেত্রেই তারা বাড়াবাড়ি করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের একটি উপদেষ্টা মণ্ডলীর কমিটি রয়েছে, সেখানে অনেক অভিজ্ঞ নেতা ছিলেন। করোনা মহামারীর আগ পর্যন্ত নেত্রী তাদের কাছ থেকে পরামর্শ নিতেন। পরবর্তীতে হাইব্রিডরা নেত্রীর আশপাশে ফিরতে থাকেন, তাকে সিনিয়রদের কাছ থেকে আলাদা করেন। নেত্রীর আশপাশে সিনিয়ররা থাকলেও এমন আন্দোলন মোকাবেলা করা কোনো বিষয় ছিল না। আমার কাছে মনে হয় সঠিক তথ্যটাই নেত্রী পায়নি। দলটি সিনিয়র নেতারা জানান, দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে দলের অনেকগুলো উইংস দুর্বল হয়ে পড়েছিল, তারা কোনো কাজ করতে পারতো না। উপর মহলে নির্দেশ বাস্তবায়নের ঠিক দিন পর করতো। সেসব উইংসে যে নিজস্ব কিছু কাজ আছে সেগুলো ভুলে গিয়েছিল। সরকার পতনের 1 মাস পেরিয়ে গেল, অথচ এই সময়ের মধ্যে সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া গেল না। এতেই প্রমাণিত হয় উইংগুলো কাজের যোগ্যতা হারিয়েছে। এখন দলটাকে পুনর্গঠন করতে হবে। ব্যক্তিবিশেষে দলীয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। রাজনীতিতে অভিজ্ঞতার অবহেলিত না করে কাজে লাগাতে হবে। আওয়ামী লীগকে সক্রিয় করতে হলে তৃণমূলকে সক্রিয় করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।